বেশ। Good morning, everyone. I'm Arindam Ghosh, and I was teaching you L1, Language 1, which is your compulsory language paper. যারা যারা BA General Course নিয়ে পড়ছো তাদের প্রত্যেকের L1 হচ্ছে compulsory paper, প্রত্যেকের L1 পড়তেই হবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দুটো যে কোনো কোর কোর্স নিতে হবে, দুটো মেন ডিসিপ্লিন, যেটা অনেকে বাংলা পলিটিক্যাল সায়েন্স নিতে পারো, অনেকে হিস্ট্রি সংস্কৃত নিতে পারো, যার যেটা ইচ্ছে। আমি অলরেডি বলে দিয়েছি, এ নিয়ে বিস্তৃত আলোচনা করেছি যে কিরকম কম্বিনেশনে কে কি নেবে, কারণ গ্রুপ 1 এ এক ধরনের সাবজেক্ট রয়েছে, গ্রুপ 2 তে এক ধরনের সাবজেক্ট রয়েছে, গ্রুপ 1 থেকে একটা এবং গ্রুপ 2 থেকে একটা তোমাকে সাবজেক্ট নিয়ে পড়তে হবে। এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের অনেকটাই পড়া এগিয়ে দিয়ে নিয়ে গেছি। তোমরা যারা নিয়মিত ক্লাস করছো তারা জানো আমি সেকশন 1, যেটা তোমাদের সিলেবাসের ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন যে সেকশনটা, ডিস্টিংক্টনেস অফ দ্য হিউম্যান ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে 5 এবং 10 নম্বরের প্রশ্ন পড়ে, সেই সেকশনটা আমি পড়িয়ে শেষ করে দিয়েছি, যেখান থেকে শুধু 5 এবং 10 নম্বরের প্রশ্ন পড়ে। এছাড়াও আমি তোমাদের ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি, স্ট্যান্ডার্ড অ্যান্ড নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, ফর্মাল অ্যান্ড ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, এটা পড়াতে শুরু করেছি। আগের দিনের বেশ কিছু এক্সাম্পল দিয়েছি আমি এই নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের, যে এরা কিরকম ভাবে অপারেট করে, এবং সেই পরীক্ষায় বেশ কয়েকটা প্রশ্ন আমি সলভ করে দেখিয়েছি আগের বছরে, যে কিরকম ধরনের প্রশ্ন পড়ে। আজকে আমরা সেরকম বেশ কিছু প্রশ্ন সলভ করব, এবং তার সঙ্গে সঙ্গে নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা আর একটু এগিয়ে নিয়ে যাব। ক্লিয়ার? বেশ। তো যাই হোক, আজকে আমরা শুরু করছি এই নন স্ট্যান্ডার্ড এবং স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, যে আগের দিনে বলেছিলাম সেই বিষয়টা দিয়ে আজকে আবারও শুরু করছি। যারা আগের দিনের ক্লাসে ছিলে তারা পরিষ্কারই জানো যে আমি কি বিষয়টা নিয়ে বলতে চাইছি। অনেকেই জয়েন করছে, তাদেরকে জয়েন করাতে একটু সময় লাগছে। বেশ, আমি আগের দিনের ক্লাসে বলেছিলাম হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ? A standard language is a variety of language. Variety of language মানে ল্যাঙ্গুয়েজের একটা ধরন, a type of language that is used by the governments, in the media, in the school, and for international communication. So standard language is basically meant for official purpose. যে কোনো ধরনের সরকারি প্রতিষ্ঠানের কাজ, তুমি কলেজের প্রিন্সিপালকে চিঠি লিখছো, তুমি মিডিয়াকে জানাবে, মিডিয়া মানে নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া, নিউজ পেপার, টেলিভিশন, জানাবে কিছু লিখিত আকারে তোমার বক্তব্য লিখবে, যেটা এগুলো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। মাথায় রেখো, বাংলার যে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি, ধরা যাক যেটা কলকাতায় বলা হয়, ইংরাজির যে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি যেটা লন্ডনে বলা হয়, অর্থাৎ একটা রাজধানী কেন্দ্রিক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হয়। ক্লিয়ার? What is non-standard language? Non-standard language is which is generally used for unofficial purpose. তুই বন্ধুকে বলছো কিরকম আছিস রে, বিন্দাস আছি, এই যে বিন্দাস শব্দটা তুমি ঢুকিয়ে দিলে, এটা তুমি অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবে না। তুমি বলবে ভালো আছি, খুশি আছি। এর ফলে এই যে আনঅফিসিয়াল শব্দের বিভিন্ন ধরনের প্রয়োগ, এইগুলো কেবলমাত্র হয় কোথায় না, ডায়ালেক্ট। হোয়াট ইজ ডায়ালেক্ট? Dialect is basically a regional language which is not official in nature. কিছু বলছো কেউ? ডায়ালেক্ট হচ্ছে বেসিক্যালি উপভাষা। বীরভূম যেরকম যে ভাষা বলা হয়, অনেক ক্ষেত্রে তোমরা বটে শব্দের প্রয়োগ করো, সেটা একটা ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট। মনে থাকবে, আমি পরে সেটা দিয়ে আলোচনা করব। আপাতত যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, ধরা যাক পুরুলিয়াতে যে বাংলার ভাষাটা বলা হয় সেটা একটা ডায়ালেক্ট। সো দিজ আর অল কাইন্ডস অফ আনঅফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের দুটো ভ্যারাইটি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড। এই স্ট্যান্ডার্ড ইউজ হয় অফিসিয়াল ডোমেনে, নন স্ট্যান্ডার্ড ইউজ হয় আনঅফিসিয়াল ডোমেনে। এটা করার পরে আমি যে কাজটি করেছিলাম সেটা হচ্ছে গত বছরের তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়েছিলাম,
কি ধরনের প্রশ্ন পড়ে, এবং বলেছিলাম ধরা যাক এইরকম প্রশ্ন এসছে, রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্ম। ইটালিসাইজড মানে আগের দিনে কারা ক্লাস করেছিলে বলো, ইটালিসাইজড মানে কি বলো, ইটালিসাইজড মানে কি? কেউ একটা বলো, মাইক্রোফোন অন করে বলো, কোনো ভয় নেই। স্যার লেখার ধরন কে, স্যার লেখার স্টাইল কে চেঞ্জ করা গেছে সেজন্য। হ্যাঁ, কিন্তু স্টাইলটা কি, ইটালিসাইজড মানেটা কি? ধরা যাক নেহা হেল্পস হার হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস, এখানে ইটালিসাইজড ওয়ার্ডটা কোনটা? হাবি। 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 কেন? কারণ ইটালিসাইজড ওই বেঁকিয়ে লেখা আছে বলে, তাই তো? হ্যাঁ স্যার, ওইটা ইটালিসাইজড স্ল্যান্টেড ওয়ে অফ রাইটিং, রাইট, তাকে ইটালিসাইজড বলা হয়। এবার যদি এটাকে আমি, এটা কিসে রয়েছে আগে বলো, নেহা হেল্পস হার হাবি ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস, কিসে আছে এটা? এটা কিসে আছে, স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ডে আছে, তাই তো স্ট্যান্ডার্ড করতে বলছে। প্রশ্নতে কি বলছে? রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস স্ট্যান্ডার্ড ইংলিশ ফর্ম। যদি স্ট্যান্ডার্ড করতে বলে তাহলে কি স্ট্যান্ডার্ডে থাকবে? তাহলে নন স্ট্যান্ডার্ডে থাকবে ন্যাচারালি। আর যদি নন স্ট্যান্ডার্ড কোয়েশ্চেনে থাকে তার মানে স্ট্যান্ডার্ড ভ্যারাইটিতে আছে। বুঝতে পেরেছো? হাবি বলো, তারপরে বাক্স বলো, এগুলো প্রত্যেকটা শব্দই আনঅফিশিয়াল শব্দ। অফিশিয়াল শব্দটা কি? নেহা হেল্পস হার, এটা কি হবে যদি এটাকে পাল্টাতে হয়? কি হবে? হাজবেন্ড ইন রানিং দ্য ফ্যামিলি বিজনেস। একই রকম ভাবে করিম আর্নস আ লট অফ বাক্স ফ্রম রাইটিং নভেলস, এখানে ইটালিসাইজ শব্দ কোনটা? বাক্স। বাক্সকে যদি বদলাতে হয় তাহলে কি দিয়ে বদলাতে হবে? মানি, টাকা। একই রকম ভাবে he was sacked from his job for misconduct, স্যাক মানে কি? স্যাক করা মানে, এসএসসি কে স্যাকড মানে কি? চাকরি থেকে বরখাস্ত করা। হ্যাঁ, বহিষ্কৃত করা। তাহলে এখানে কি হবে? he has been sacked from his job, এটা কি হবে? he has been dismissed from his job for misconduct বা expelled, expelled, আগের দিনকে দেখিয়েছিলাম, from his job for misconduct। এগুলো ভুলে গেলে চলবে না, এখানে এই পরীক্ষায় নাম্বার তুলতে হবে। আমি বারবার বলছি এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। 10 নম্বরের প্রশ্ন দু একটা ভুল লিখে এলে বা তোমরা খুব ভালো মতো লিখতে না পারলে তবু বুঝলাম, কিন্তু এখানে কিন্তু পাশের নাম্বার তুলতে হবে, নাহলে বড় বড় রসগোল্লা পাবে, যেটা তোমাদের দাদা দিদিরা অনেকেই পেয়েছে। L1 কিন্তু একটা বড় সংখ্যক লোকজন ফেল করে। আমি যদি আগের বছরের স্ট্যাটিস্টিক্স বলি, টোটাল পরীক্ষার্থীদের প্রায় 60 থেকে 70% L1 গোল্লা পেয়েছিল, মাথায় রেখো। এবার মুশকিলটা হচ্ছে সিবিসিএস এ তো বড় বড় গোল্লা পেলেও তুমি পরের সেমিস্টারে উঠে যাবে, তোমার চাপ বাড়বে আবার থার্ড সেমিস্টারে গিয়ে, যেখানে আবার ইংরেজি রয়েছে থার্ড সেমিস্টারে, এবং সেখানে তোমাকে দুটো ইংরেজির পেপার দিতে হবে, L1 1 এবং L1 2। ফলে এই এবারে যেন কোনোভাবে এই ফাঁকিবাজিটা না হয়। একই রকম ভাবে ধরা যাক বোয়িং 747 ইজ এ জাম্বো এয়ারপ্লেন, এখানে ইটালিসাইজ শব্দ কোনটা? কোনটা ইটালিসাইজ শব্দ? জাম্বো। জাম্বো মানে কি? জাম্বো মানে কি? বোয়িং বড়, বড়, বিগ। সেখানে কি হবে? বোয়িং 747 ইজ এ big aeroplane or giant aeroplane। giant মানে দৈত্যাকৃতি, giant শব্দটা ব্যবহার করা যেতে পারে। ফলে এইরকম ভাবে তোমাদেরকে পরীক্ষায় প্রশ্ন করবে, উত্তর দিতে হবে। আমি আগের দিনেও এই এক্সাম্পল গুলো করিয়ে দিয়েছিলাম, একটু ইউটিউবের ক্লাসগুলো রয়েছে, আগের দিনের গিয়ে একটু দেখে নেবে, না হলে কিন্তু মানে পারবে না। আমাকে তো এগোতে হবে, ওই জন্য আমি দেখছি যে তোমাদের কতটা হয়েছে। ধরা যাক রিপ্লেস দ্য ইটালিসাইজড ওয়ার্ড উইথ ইটস কলোকিয়াল অর নন স্ট্যান্ডার্ড ফর্ম, এখানে কি জানতে চেয়েছে? নন স্ট্যান্ডার্ড ফর্ম দিতে বলছে, তাই তো? কলোকিয়াল মানে কথ্য ভাষায় যেটা বলো বা যেটা নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে বলো সেটা দিতে বলছে। তার মানে এখানে কি দিয়েছে? এখানে স্ট্যান্ডার্ড দিয়েছে। তাহলে এই পাস দ্য এক্সামিনেশন লাস্ট ইয়ার, এটা কি হবে বলো?
স্যার এক্সাম হবে, এক্সাম হবে। আই লস্ট মাই হ্যান্ডকারচিপ ইন দ্য ট্রেন, এটা কি হবে? হ্যাঙ্কি। হ্যাঙ্কি, HANKY, হ্যাঙ্কি, হ্যান্ডকারচিপের ছোট ফর্ম। শি লাভস হার ফাদার ভেরি মাচ, এটা কি হবে? স্যার ড্যাড হবে। ড্যাড হবে বা ড্যাডি হতে পারে। আচ্ছা, বা ইয়েস, সীমা's mother brought her up with love and care, এটা কি হবে? শুনতে পাচ্ছি না স্যার মমস। শুনতে পাচ্ছ না? শুনতে তো পরিষ্কার পাওয়ার কথা, সবাই আমাকে শুনতে পাচ্ছে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। তার মানে ওর এরিয়াতে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। সীমা's mom brought her up with love and care। তাহলে এইভাবে তোমাদেরকে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ডের খেলতে হবে, মানে এইভাবে লিখতে হবে। এবার রিরাইট করো এগুলোকে, আগের দিন করেছিলাম আবার করো। রিরাইট এনি টু অফ দ্য ফলোইং সেন্টেন্সেস ইন স্ট্যান্ডার্ড ইংলিশ। বলো, she ain't going to watch the movie released today। স্যার she is not going to। হ্যাঁ, she is not going to, বা এখানে she will not হবে। ain't এর ক্ষেত্রে অনেকভাবে অনেক কিছু হতে পারে। ain't can not হতে পারে, will not হতে পারে, is not হতে পারে, ডিপেন্ডিং অন দ্য রাইট সিচুয়েশন, মানে কোন টেন্সে লেখা হচ্ছে সেই টেন্স অনুযায়ী। তারপরে নাও আই ওয়ানা প্লে উইথ মাই ফ্রেন্ডস, এটা রিরাইট করো স্ট্যান্ডার্ড ইংলিশে। স্যার নাও আই want to। রাইট, ওয়ানা হচ্ছে want to। হি গনা ড্রাইভ দ্য বাস, বলো। স্যার going to। রাইট। গেট আউট অফ মাই রুম শাউটেড দ্য ম্যানেজার, এটা কি হবে? আউট এটা কি হবে? হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি, বলো বলো। গেট আউট অফ মাই রুম শাউটেড দ্য ম্যানেজার, এটা কি হবে? গেট আউট ফ্রম মাই রুম শাউটেড দ্য ম্যানেজার। রাইট রাইট, ঠিক বলেছো। দ্য স্কাই ওয়াজ কাইন্ড ক্লাউডি, এটা কি হবে? The sky was kind। তারপরে স্যার kind to। কাইন্ড অফ, স্যার kind of। কাইন্ড অফ ক্লাউড। স্কাইটা ক্লাউডি রয়েছে। এইভাবে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ডের জিনিসগুলো করতে হবে। এই দেখো, এইখানে ধরা যাক, আমি এখানে উত্তরগুলো করেও দিয়েছি, এগুলো তোমাকে দিয়েছি। ধরা যাক আই এন্ট গট নাথিং, এটা কি হবে? এটা কি হবে উত্তর? I have not। I have not got anything। have not got anything। পাশের উত্তরটা লেখা আছে, মানে তার দেখলে বুঝতে পারবে যে কিভাবে ঘটছে। I gonna tell you a story, এটা কি হবে? I am going to tell you a story। রাইট। I wanna sleep now। কি বলছো? কিছু বলছো? বেশ, I wanna sleep now, এটা হবে I want to sleep now, আমি এখন ঘুমোতে চাই। wanna থেকে want to। I do know where she has kept my book, এটা কি do knowটা কি হবে? do not know। do not। right, I do not know where she has kept my books। আমি দেখো তোমাদের সামনে আমি এই ডেসক্রিপশনটা তোমাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরে দেখতেও পারো। আমি এটা তোমাদেরকে পিডিএফ করেও দিয়ে দেবো ক্ষণ। সেটা হচ্ছে যে এই যে বিভিন্ন নন স্ট্যান্ডার্ডের যে নানা ধরনের এক্সাম্পল, এখানে কয়েকটা এক্সাম্পল করা আছে। ধরা যাক এখানে এখানে এটা দেখলেই বুঝতে পারবে। দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। দেবনাথদা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাবে, বলুন। বেশ, একটা অ্যাবসেন্ট দেখাচ্ছে। আচ্ছা, না ওটা ফেল দেখাচ্ছে না, ওটা ওটা উইথড্রন দেখাচ্ছে। ওটা যেটা করতে হবে সেটা হচ্ছে যে পরীক্ষাটা আবার দিতে হবে। ও ও ও কিসে পড়ে? ওকে একবার ফোনটা দিন তো, আছে কাছে? দেখছি দেখছি দেখছি। হ্যাঁ বলছি, তুমি সিবিসিএস এ পড়ো? সিবিসিএস সিস্টেমে? আচ্ছা, তুমি কোন সেমিস্টার পড়ো? 4th সেমিস্টারে সিবিসিএস এ দিয়েছিলে, কি রেজাল্ট কি এসছে?
এটা কি টিউটোরিয়ালটাতে অ্যাবসেন্ট করলো কেন? মানে তুমি কি মানে হ্যাঁ ওই টিউটোরিয়ালটা অ্যাবসেন্ট করে দিয়েছে তাই তো? আচ্ছা তাহলে যেটা করো সেটা হচ্ছে ম্যাডামের সঙ্গে কথা বল, কারণ টিউটোরিয়াল তো ম্যাডাম কি বলছে? হ্যাঁ তাহলে যেটা ঘটবে চিন্তার কিছু নেই, সেটা হচ্ছে রেজাল্টটা যখন যাবে, যাওয়ার পরে আবার রেজাল্টটা পাবলিশ হবে, এটা অসুবিধার কিছু নেই। আর এখন সিবিসিএস সিস্টেমে তো ফেল বলে কিছু নেই, বুঝতে পেরেছো? তুমি তো নেক্সট সেমিস্টারে উঠে যাবে। যদি 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 কোনোভাবে এই রেজাল্টটা নাও পৌঁছয়, যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি এখন 4th সেমিস্টারে পড়ছো, যখন তুমি 6th সেমিস্টারে পড়বে এই পরীক্ষাটা আবার দিতে পারবে, বুঝতে পেরেছো? মানে তাহলে যেটা ঘটবে, ম্যাডামকে বলো মার্কসটা পাঠাতে, বুঝতে পেরেছো? হ্যাঁ এইটা পুরোটাই ম্যাডামের হাতে, এটা ম্যাডাম ছাড়া কিছু নেই, এটা ভুল করে এটা ম্যাডামই করেছে এটা, ঠিক আছে? ওটা অ্যাবসেন্ট এবার আইদার এটা ইউনিভার্সিটি থেকে কিছু করতে পারে বা মানে কলেজ থেকেও করতে পারে, ম্যাডামকে করে বলো এতে মার্কসটা পাঠায়, তাহলেই হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, টিউটোরিয়াল থেকে টিউটোরিয়ালটাতে অ্যাবসেন্ট আছে, ওটা ওটা মানে মানে কোনো একটা কারণে হয়তো ভুল হয়েছে, চিন্তা কিছু নেই, আমার চিন্তা করার কিছু কারণ, ঠিক আছে? ঠিক আছে, বেশ বেশ বেশ। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, চোখের সামনে দেখতে পাচ্ছ যে বেশ কয়েকটা এক্সাম্পল আছে, আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এই এক্সাম্পলগুলো একটু ভালো করে দেখবে, আমি ডেসক্রিপশন বক্সেও এক্সাম্পলগুলো দিচ্ছি, কারণ পরীক্ষায় তো কোয়েশ্চেন যে সবসময় একই রকম ভাবে কমন পড়বে, ওই একই সেন্টেন্স দিয়ে তার কোনো মানে নেই, বিভিন্ন ধরনের সেন্টেন্স আসতে পারে, তাই এই নন স্ট্যান্ড দেখো কমেন্ট সেকশনে গেছে, এই নন স্ট্যান্ডার্ডে যে কত রকমের ফর্ম হয় সেগুলো দেওয়া আছে। ধরা যাক কাম অন, কাম অন, ইউ আর নট গুড এনাফ টু ডু দিস, কাম অন প্লিজ ডু দিস জব, এই কাজটা করো। কাম অন কখন আমরা ইউজ করি? যখন কোনো একটা কাজ করতে কাউকে আমরা বলছি কাম অন ডু দিস, এবার তখন নন স্ট্যান্ডার্ড ফর্মে কি হবে? সি বলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এমওএন, কাম অন, মনে থাকবে? তাহলে যখন আমি কাম অন কথাটা দেখবো নন স্ট্যান্ডার্ডে সি এমওএন, যদি স্ট্যান্ডার্ড করতে বলে তাহলে কাম অন কথাটা পুরোটাকে লিখবো, আর যদি উল্টোটা হয় কাম অন ডু দিস, তাহলে যদি এইখানে ইটালিসাইজ থাকে তাহলে এটা কি হবে? এটা কাম অন হবে, সি অ্যাপোস্ট্রফি দিয়ে এমওএন, মনে থাকবে? বলো মনে থাকবে কিনা, বুঝতে পারছো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ধরে যাক একটা সেন্টেন্স আমি আবার দিচ্ছি যে ইউ হ্যাভ বিন কট বাই আ পুলিশম্যান, মানে কি? ইউ হ্যাভ বিন কট বাই এ পুলিশম্যান মানে কি? তুমি পুলিশের দ্বারা ধরা পড়েছে, রাইট। এবার ধরা যাক পুলিশম্যানে দাগ দেওয়া আছে, তাহলে সেটা কি দিয়ে রিপ্লেস হবে? সিওপি, কপ। কপ, কপ হচ্ছে নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ পুলিশ, ব্রিটেনে পুলিশকে কপ বলে, এগুলো ভালো করে শেখো, কারণ 2 নম্বরের প্রশ্ন কিন্তু নাম্বার তোলার কি নাম্বার, 2 নম্বরের প্রশ্নে গোল্লা পেলে কিন্তু মানে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। মাথায় রেখো তোমাদের টোটাল পরীক্ষা 75 নম্বর, এই 75 নম্বর পরীক্ষার মধ্যে 60 নাম্বার হচ্ছে এন্ড সেমিস্টার এক্সামিনেশন, এন্ড সেম মানে যেটা অন্য ইনস্টিটিউশনে গিয়ে পরীক্ষা দিতে হয় 60 নম্বরের, এই 60 নম্বরের মধ্যে এখানে 15 নাম্বার আমাদের হাতে, 15 নাম্বার আমাদের হাতে, এখানে আমি মোটামুটি 12, 13, 14, 15 সব মোটামুটি ভালো নাম্বার দিই, তাহলে এখানে যদি তুমি 12 নাম্বার পেয়ে থাকো তাহলে তোমায় কি করতে হবে? তোমাকে যদি পাস মার্কস একান্ত পেতে হয়, পাস মার্কস ইজ 27, 26.5, আমি এসব ছাড়ছি, 27 ধরছি, এবার এখানে যদি তুমি 12 পেয়ে থাকো তার এখানে 27 পেতে হবে, তার মানে তোমাকে এই 60 নাম্বারের পরীক্ষাতে অন্তত তো 14 পেতেই হবে, 14 বা 15 তো পেতেই হবে 60 নম্বরের পরীক্ষাতে, নাহলে কিছুতেই হবে না। 15, এই 20 নাম্বার শর্ট কোয়েশ্চেনে তুমি 17, 18 অবধি পেতে পারো, এই যে 60 নম্বরের ডিভিশন তার মধ্যে 20 নাম্বার রয়েছে শর্ট কোয়েশ্চেন, একেবারে শর্ট কোয়েশ্চেন 5 নাম্বারে রয়েছে 20 নাম্বার, 4 5 20, আর ব্রড কোয়েশ্চেন 20 নাম্বার, যেখানে একটাতে লেটার রাইটিং আছে 10 নম্বরে। তো আমি ধরে নিলাম যে এইটাতে তোমরা কম নাম্বার পাচ্ছ, কিন্তু এইটাতে তো নাম্বার তুলতে হবে, এইটাতে নাম্বার তোলার সবচেয়ে বড় উপযোগিতা কোনটা? এই জায়গাগুলো হুহু করে নাম্বার উঠবে, ফলে এই জায়গাগুলোতে একটু নজর রাখো, কারণ আমার স্পষ্ট মনে আছে গতবারে ফ্রম হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ
দেয়ার ওয়ার টোটাল 650 এক্সামিনার্স, 650 জন পরীক্ষার্থী ছিল ইন L1। L1 মানে সবাই মানে বিএ পাস কোর্স, তার মধ্যে ইংরেজিতে পাস করেছিল আমার যতদূর মনে পড়ছে 200টা মতো, ঠিক আছে। 450 জন ফেল করেছিল। এটা শুধু হেতমপুর কলেজে নয়, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, তারপরে তোমাদের কবি জয়দেব কলেজ, সবেতে 400, কোনোটায় 500 সব ফেল করেছে। ফলে বলো বলো যারা ফেল করে তাদেরকে আবার পরীক্ষা দিতে হয়? অবশ্যই। কি হবে মানে মানে পরীক্ষাটা তো থাকবে। বিষয়টা হচ্ছে সিবিসিএস এ যে সিস্টেমটা তোমরা রয়েছো, সেখানে ফেল মানে একটা বছর রুখে যাওয়া নয়, রুক জানা নেই, যেতে হবে। জীবন হচ্ছে চড়ুইপতি, চলতে থাকছে। এর মানেটা কি, তুমি ফার্স্ট সেমিস্টারে ফেল করলে, তুমি কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ে নেই, তুমি চলে গেলে সেকেন্ড সেমিস্টারে। সেকেন্ড সেমিস্টারে ইংরেজি নেই, তাহলে সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে ফেল করার পরীক্ষাটা তুমি দিতে পারবে না। তুমি কখন দিতে পারবে? আবার থার্ড সেমিস্টারে, যখন তোমাদের যারা মানে বোন, যারা ভাই, তারা যখন আবার ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে, তাদের সঙ্গে আবার থার্ড সেমিস্টারে তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিতে হবে। থার্ড সেমিস্টারের একটু আগে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাবে। থার্ড সেমিস্টারে আবার ইংরেজি রয়েছে, তার মানে এই 75 নম্বরের ইংরেজি যেটা ফেল করেছো সেটা দিতে হবে, আবার যেটা নতুন ইংরেজি সেটা দেবে। অধিকাংশ লোকজন তাতেও গাড্ডু পায়, মানে দুটো একসঙ্গে গাড্ডু পেল। সেটা কি ভালো হবে নাকি প্রথম? তাহলে আচ্ছা, মানে সময় থাকতে থাকতে প্রথমটা ক্লিয়ার করে নাও, নাহলে যত যাবে তত চাপ বাড়বে। প্রথমটা ক্লিয়ার করতে হবে। অনেকে মনে করে সিবিসিএস এ তো ফেল টেল নেই, পরপর পড়ে যাই। ওরে পাগল, সিবিসিএস এ ফেল না থাকলেও তোকে এক্সামিনেশনটা ক্লিয়ার করতে হবে। তুমি টোটাল টাইম পাচ্ছ সিবিসিএস এ এক্সামিনেশন ক্লিয়ার করার জন্য কত বছর? 7 বছর, মানে 14টা সেমিস্টার। এই 14টা সেমিস্টারের মধ্যে তোমাকে 6টা মাত্র সেমিস্টার ক্লিয়ার করতে হচ্ছে। কিন্তু মাথায় রেখো, এক একটা সেমিস্টারের এক একটা পেপার যেগুলো তুমি ক্লিয়ার করতে পারবে না, তার জন্য তুমি সর্বাধিক 3টে চান্স পাবে। অর্থাৎ এই L1 এ যদি তুমি ফেল করো, তুমি L1 এর পরীক্ষাটা একবার দিলে, ফেল করলে, 2 নম্বর থার্ড সেমিস্টারে দিলে, আবার গাড্ডু পেলে, ফিফথ সেমিস্টারে গিয়ে আবার দিলে, আবার গাড্ডু পেলে, আর দিতে পারবে না। এক একটা পেপারে সর্বোচ্চ 3টে বার চান্স পাবে। টোটাল চান্স পাবে সিবিসিএস পাস করার জন্য 7 বছর। কত নম্বর পেতে হবে? তোমাকে পেতে হবে হচ্ছে মিনিমাম, তোমার মার্কস হচ্ছে 35% টোটালে রাখতে হবে, পেতেই হবে। আর 40% পেলে গ্রেড পাবে, নাহলে গ্রেড পাবে না। তাহলে 40% তো মার্কস, যদি 3বারও যদি ফেল করে, তাহলে তার গ্র্যাজুয়েশন প্রাপ্তির সমস্ত স্বপ্ন সেখানেই ধ্বংস হলো। কি হলো? আর গ্র্যাজুয়েশন এক্স্যাক্টলি। ফলে এই রেগুলেশনটা মাথায় রেখে দিও। টোটাল পাবে 7 বছর, 3 বছর এক একটা পেপারের জন্য সর্বোচ্চ। অনেকেই এরকম করেছে যে 3বার গাড্ডু পেয়েছে, পাওয়ার পরে এসে বলেছে, স্যার আমাকে বর্ধমান ইউনিভার্সিটি ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না। আমি তো অবাক, আমি কি ফর্ম ফিল আপ করতে দিচ্ছে না? কোথায়? বলছে কম্পিউটারে কিছুতেই দেখাচ্ছে না আমাকে অপশন। যা বাবা, আমি খোঁজ খবর করে দিয়ে দেখি যে সে 3বার ফেল করে বসে আছে। আর কি করে হবে বাবা? এই ভুলটি দয়া করে করো না। অনেকে মনে করে এবারে ফেল করেছি, সুন্দর সুন্দর, কোনো অসুবিধে নেই, পরের বারে তো আবার দেবো পরীক্ষা, আবার ফেল করলাম, আরে কি আছে, সিবিসিএস তো পরপর পড়ে যাচ্ছি, আমি তো ফিফথ সেমিস্টার অব্দি উঠে গেছি। 6th সেমিস্টারে যেতে পারবে না, কারণ 5th সেমিস্টার অব্দি সমস্ত ক্লিয়ার থাকলে তুমি তবেই 6th সেমিস্টারে যেতে পারবে। মাথায় থাকবে, 5th সেমিস্টার অব্দি সবকিছু ক্লিয়ার থাকলে তবেই 6th সেমিস্টারে যেতে পারবে, নাহলে যেতে পারবে না। ফলে যে বছরে যেটা দিয়েছে সেই বছরে সেই জিনিসটা করে ফেলাই ভালো। পরের বছরের জন্য ফেলিয়ার রাখিও না, পাস করিতে পারিবে না, কারণ বার্ডেন বাড়বে। তোমার ব্যাগের মধ্যে তো বোঝা বাড়ছে, তুমি পাহাড়ে উঠছো, বোঝা বেড়েই চলেছে, তুমি তো পড়ে যাবে পাহাড় থেকে। 5th সেমিস্টারে গেছে 10টা, মানে অলরেডি তার আগে 5-6টা পেপারে সে ব্যাক পেয়ে বসে আছে। সে কি 1 বছরে ক্লিয়ার করতে পারবে? কোনোদিনই পারবে না।
ফলে বছরের জিনিস বছরে ক্লিয়ার করো। সিবিসিএস এ ফেলের কনসেপ্ট অন্যরকম, এরকম নয় যে সেই বছরটা তোমাকে রেখে দেবে, বসিয়ে রাখবে, যেরকম স্কুলে রাখে, এটা এখানে রাখবে না। তোমাকে বলে তুমি বড় লোক, তুমি উঠে যাও পাহাড়ে, কোনো ব্যাপার না, ওঠো। তারপরে তুমি দেখবে তুমি পাহাড়ে আর উঠতে পারছো না, কারণ তোমার বার্ডেন বেশি হয়ে গেছে। তাহলে এই ভুলটি আর কখনো করো না। আর একটা জিনিস ভালো করে বলে দিচ্ছি, মাথার মধ্যে বসিয়া লও, সেটা হচ্ছে ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ বস্তুটি কি? তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ধরা যাক তুমি ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, এমতো অবস্থায়, ভালো করে বলে রাখছি, মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে, প্রত্যেককে বলছি, জীবনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, তোমার শরীরটা একটু ম্যাচ করছে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষার আগে, ভাল লাগছে না, কিছু পরীক্ষার প্রিপারেশন হয়নি, আর ফার্স্ট সেমিস্টারটা দেবো না, কি হবে ফার্স্ট সেমিস্টার দিয়ে, এত দূর ঠিক আছে, তোমার শরীর ম্যাচ লাগতেই পারে, তোমার শরীর খারাপ লাগতেই পারে, সে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা দিল না, অ্যাবসেন্ট থাকলো, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটায় অ্যাবসেন্ট থাকলো, খুব ভালো কথা। কিন্তু সে যেটা করলো না সেটা হচ্ছে ফর্ম ফিল আপটাও করলো না। ফর্ম ফিল আপ যদি তুমি না করো তাহলে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে না। তাহলে কি ঘটলো? তুমি ফার্স্ট সেমিস্টারে তোমার শরীর ভালো লাগছে না বা মন ভালো লাগছে না বা প্রিপারেশন হয়নি বলে তুমি অ্যাবসেন্ট থাকলে, কিন্তু ফর্মটাও ফিল আপ করলে না, তাহলে তুমি সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবে না। উল্টে যেটা ঘটলো সেটা হচ্ছে যে 3 বারের চান্সের কথা বলেছিলাম, সেখান থেকে একটা চান্স মাইনাস হয়ে গেল। ফলে বেদ বাক্যটি কি? তোমার শরীর ম্যাচ লাগুক, তোমার কাছে টাকা না থাকুক, ফর্ম ফিল আপের জন্য 600 টাকা লাগে, দরকার হলে তুমি আমার কাছ থেকে চাও, ডিপার্টমেন্টের কাছ থেকে চাও, ফর্ম ফিল আপ করতে হবে মাস্ট। এটা ইউনিভার্সিটি ওই 650 বা 700 টাকার জন্য মাস্ট করেছে। তোমার পরীক্ষা দিতে ইচ্ছে হয় না হয়, তোমার বাড়িতে ধ্বংস হয়ে গেছে, যা খুশি হোক, ফর্ম ফিল আপ তোমাকে করতে হবেই। মাথায় থাকবে, তুমি পরীক্ষা দাও বা না দাও, যদি তুমি ফর্ম ফিল আপ না করো তুমি পরের বছরের সেকেন্ড সেমিস্টারে যেতেই পারবে না। ক্লিয়ার? ফর্ম ফিল আপ ইজ দ্য বেসিক গেটওয়ে। তাহলে এই রকম যদি কোনো পরামর্শ কোনো বন্ধু দেয় পরীক্ষার আগে যে ফর্ম ফিল আপ, এবার তো পরীক্ষা দেবো না, এবারে ফর্ম ফিল আপ করবো না, পরীক্ষা দেওয়ার সঙ্গে ফর্ম ফিল আপের কোনো সম্পর্ক নেই। ফর্ম ফিল আপ প্রত্যেক বছর করতে হবে যদি সিবিসিএস কে কন্টিনিউ করতে চাও। যে বারে ফর্ম ফিল আপ করবে না সেবারে যেটা ঘটবে সেটা হচ্ছে পরের বছরে আর পরীক্ষা দিতে পারবে না। এরকম বেশ কয়েকটা ঘটনা আমার শ্রেষ্ঠ সমস্ত ছাত্রছাত্রীদের সঙ্গে হয়েছে, জ্ঞানী গুণী সমস্ত মানুষ, ঠিক আছে? তারা যেটা করেছে, এবারে যে 6 সেমিস্টারের পরীক্ষা ছিল, যেখানে ঢালাও সবাই নাম্বার পেয়েছে প্যান্ডেমিকের কারণে, যেখানে আমরাই কলেজের খাতা দেখেছি, সেই সমস্ত শ্রেষ্ঠ পরীক্ষাতে তারা আগের সেমিস্টারের ফর্মটাই ফিল আপ করে। ইউনিভার্সিটি তাদেরকে ন্যাচারালি নেক্সট সেমিস্টারের ফর্ম ফিল আপ করতে দেয়নি, ফলে তারা পরের পরীক্ষাটাতেই 6 সেমিস্টারের পরীক্ষাটাতেই বসতে পারে। কি করে পারবে? তার কারণটা তারা তো আগের বছরের ফর্ম ফিল আপই করেনি। ফর্ম ফিল আপ হচ্ছে গেটওয়ে, যে তুমি পরের সেমিস্টারে যাবে কি যাবে না, পরীক্ষা দাও বা না দাও, প্রিপারেশন হোক বা না হোক, বাড়িতে কোনো অসুস্থতা হোক বা না হোক, যখন প্রিন্সিপাল স্যার টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন দেবে ফর্ম ফিল আপ করো, ফর্ম ফিল আপটা করে ফেলতে হবে। না ফর্ম ফিল আপ করলে পরের সেমিস্টারে যেতে পারবে না। ফর্ম ফিল আপ সিবিসিএস এর মেন, পরীক্ষা দেওয়ার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফর্ম ফিল আপ করা। মাথায় ঢুকেছে? হ্যাঁ স্যার। এইটা কিন্তু মাথায় রেখো, এটা সমস্ত পাসের স্টুডেন্টকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, পই করে প্রত্যেক বছরে অন্তত 20 থেকে 25 জন এই ফর্ম ফিল আপের চক্করে পড়ে যায়। স্যার আমি তো জানি না, সে পরীক্ষা দেয়নি, সে ফর্ম ফিল আপও করেনি, সে পরের বছর এসে বলছে স্যার আমি সেকেন্ড সেমিস্টারে উঠতে পারবো না কেন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমার নামটা রাখেনি কেন? আরে তুমি তো ফর্ম ফিল আপই করোনি, কি করে রাখবে? তুমি উঠতেই পারবে না। উপরন্তু তোমার একটা চান্স চলে গেছে, যে 3টে চান্স বলেছি এক একটা পেপারে, একটা চান্স হাওয়া।
মাথায় থাকবে? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। এইটা মাথায় রেখো, এটা অন্য হয়তো অনেক স্যার Thank you, sir. বলবে না, আমি তোমাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি কয়েকটা রেগুলেশন। সিবিসিএস এ টোটাল 7 বছর, সিবিসিএস এ এক একটা পেপার 3 বছর, তার বেশি দিতে পারবে না। সিবিসিএস এ ফেলের কনসেপ্ট অন্যরকম, ফেল করলে অড আর ইভেন সেমিস্টার অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। অড আর ইভেন মানে কি, যৌগিক এবং মৌলিক। ফার্স্ট সেমিস্টারে যদি ফেল করো থার্ড সেমিস্টারে দিতে পারবে, সেকেন্ড সেমিস্টারে যদি ফেল করো ফোর্থ সেমিস্টারে দিতে পারবে, ফোর্থ সেমিস্টারে ফেল করলে সিক্স সেমিস্টারে দিতে পারবে। এইরকম ভাবে ডিভিশন হবে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? ফার্স্ট সেমিস্টারে ফেল করলে সেকেন্ড সেমিস্টারে দিতে পারবে না। সিবিসিএস এ ফর্ম ফিল আপ নেসেসারি, ফর্ম ফিল আপ না করলে পরের সেমিস্টারে যেতে পারবে না। পরীক্ষা না দিলে যেতে পারবে, ফর্ম ফিল আপ না করলে যেতে পারবে না। ফাইনালি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, সিবিসিএস এ যে জিনিসটা ফলো করা হয় সেটা হচ্ছে যে কি যেন বললো, হ্যাঁ, সিবিসিএস এ তোমাদের এই এক একটা যদি ফর্ম ফিল আপ না করো তাহলে এক একটা চান্স তোমার হারিয়ে যাবে। এবং সিবিসিএস এ ফিফথ সেমিস্টার পর্যন্ত তুমি টানা উঠে যেতে পারবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত সমস্ত সেমিস্টারের পরীক্ষা ক্লিয়ার হচ্ছে ততক্ষণ সিক্স সেমিস্টারে উঠতে পারবে না। ফাইনাল এক্সামিনেশনের বা ফাইনাল সেমিস্টারের আগে বাকি সবকটা ক্লিয়ার করে ফেলতে হবে। পরিষ্কার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ভেরি গুড। পাস মার্কস হচ্ছে 27 নম্বরে, 75 নম্বরের পরীক্ষাতে। তোমরা অনেকে প্রশ্ন করো যে স্যার 60 নম্বরের পরীক্ষাতে পাস মার্কস কত? 60 নম্বরের পরীক্ষাতে কোনো পাস মার্কস নেই, দুটো একসঙ্গে করা হয়, ঠিক আছে? পরে কোনো একদিন সময় পেলে সিবিসিএস এর মার্কিং সিস্টেম কেমন করে হয়, কেমন করে পরীক্ষার খাতায় মার্কস যেটা পাও সেটা কেমন করে গ্রেডে রূপান্তরিত হয় সেটা নিয়ে একটা লেকচার দেব পরে কোনো দিন। আপাতত মানে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বেশ, ধরা যাক আমি একটা সেন্টেন্স লিখেছি, I am not able to attend the college or I am not able to attend the class because of my illness। মানে এটা কি, আমি ক্লাসটাকে অ্যাটেন্ড করতে পারিনি। হ্যাঁ বলো বলো। আমার অসুস্থতার কারণে আমি কলেজ অ্যাটেন্ড করতে পারি। এইবার বিকজে ইটালিসাইজড আছে, তাহলে সেন্টেন্সটা কি হবে আমাকে বলো। বিকজ ইটালিসাইজড আছে, সেন্টেন্স কি হবে বলো। The cause হবে COS, cause COS হবে, cause I am ill and cause I am not able to attend the class। cause হচ্ছে non standard variety। give me a cup of tea, আমাকে এক কাপ চা দাও। give me a cup of tea, CUPPA কাপা। কাপা হচ্ছে non standard, আর যদি লেখা হয় give me a cup of tea তাহলে give me a cup of tea। একই রকম ভাবে do know তোমরা দেখেছো, I do know what's happening, আমি জানি না, I don't know। একই রকম ভাবে give me the piece of book, GIMME, স্ট্যান্ডার্ডে হবে give me। যে কোনো ফর্মে আসতে পারে, স্ট্যান্ডার্ড বা নন স্ট্যান্ডার্ড। অলরেডি বলে দিয়েছি, the sky is kind of cloudy, kind of cloudy। আচ্ছা, আর একটা শব্দ হচ্ছে let me give you the book, the LEMME, LEMME। যে কোনো নন স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশনে এই যে বড় জিনিসটা এটা ছোট হয়ে যায়, এটা মুখের উচ্চারণে ছোট হয়ে যায়। সাহেবরা তো একটু ছোট করে কথা বলতে ভালোবাসে, সাহেবরা খুব তাড়াতাড়ি প্রোনাউন্সিয়েশন করে। there is a lot of money inside his car, বলো নন স্ট্যান্ডার্ডে করবে, কিভাবে করবে? স্যার লটা মানি, LOTTA, রাইট। The ma is ill, এটা কি হবে? মামা is ill। তারপরে ধরা যাক ইয়া, এটা তোমরা জানো, ইএস কে ইয়া, যদি ইয়া থাকে তাহলে ইএস করতে হবে। ওল্ড এর শর্ট ফর্ম OL অ্যাপোস্ট্রফি। অলরাইট থাকলে তোমরা জানো এটা ওকে করতে হবে। আচ্ছা, এটা একটু শক্ত, হোয়াট আর ইউ গনা ডু when you get there, এটা হচ্ছে হোয়াট আর ইউ গোয়িং টু ডু when you are got there। এটা একটু কঠিন যদি পড়ে,
হোয়াটস গনা ডু হোয়াট ইউ গেট দেয়ার, তাহলে দুটো শব্দ, হোয়াটস মানে হচ্ছে হোয়াট আর ইউ, আর গনা হচ্ছে গোয়িং টু ডু, মনে থাকবে? হোয়াট আর ইউ তারপরে গোয়িং টু ডু when you get there, মনে থাকবে? ভেরি গুড। একই রকম ভাবে যে বিভিন্ন মানে শব্দকে ছোট করা হয়, ধরো যে ক্রাইম, ক্রাইম কে ক্রাইম, ড্রাইভিং কে ড্রাইভিং, ডাইং মৃত্যু শয্যায় মরছে, DYIN, জিটা দিচ্ছে না, লিভিং, লাইং, রকিং, সিঙ্গিং, সিটিং, টকিং, ওয়াকিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি অফ ইংলিশ। লাভ কে লাভ বলছে LUV, লাভ, লুভ। হোয়াট কে WOT, ওয়াট বলছে। এইগুলো একটু দেখতে হবে বাবারা, এবং দেখতে হবে এবং ভাবতে হবে যে পরীক্ষায় যদি প্রশ্ন পড়ে কোন জায়গাটাতে আমি এরকম ভাবে লিখে দেব। এইটা করলেই তোমরা 20-র মধ্যে 15-17 পাবে। বেশিরভাগ যেটা হয়, লোকজন কোয়েশ্চেন পাওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাল ফ্যাল করে কোয়েশ্চেনের দিকে তাকিয়ে বসে থাকে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে তারা প্রথমত ক্লাসটা করে না, এটা বড় কারণ। যদি আমার ক্লাসটা মোটামুটি তোমরা করো, তাহলে এগুলো আমি সবই বলে দেবো কি কি ধরনের প্রশ্ন করবো, কারণ এই প্রশ্ন ধরেই ডিসকাস করি প্রত্যেক বছর। এই প্রশ্নটা খুলে রাখি এবং প্রশ্নটা পুরোটা ডিসকাস করি, গত বছরে কি পড়েছে, তার আগের বছরে কি পড়েছে, মডেল কোয়েশ্চেন ডিসকাস করি, এবং তার সঙ্গে সঙ্গে আরো কি কি প্রশ্ন পড়তে পারে সেটাও ইন্টারনেট থেকে অনেক মডেল আনসার দেখিয়ে দিই। ফলে কোনোভাবেই তোমরা এই 2 নম্বর এবং 10 নম্বরের প্রশ্নের জন্য এই মেটেরিয়ালটা দিয়েছি, এখানে সব প্রশ্ন উত্তর করে বলা আছে। ফলে 80 এবং 80 এই তিনটে জিনিস যদি তোমরা তৈরি করো, পৃথিবীর কারোর ক্ষমতা নেই তোমাকে নাম্বার পাওয়া থেকে রোখে। 70 বা মানে 75-এর মধ্যে 40-45, আগের বারে একটা ছেলে ছিল খুবই ভালো, সে 50 মতো পেয়েছিল, 7 পয়েন্ট সামথিং গ্রেড পেয়েছিল, 70% ওপরে। না পাবার কিছু নেই, খালি কথাগুলোকে ভালো করে শুনতে হবে এবং ফলো করতে হবে। করে না। এ দেখো 26 জন ছেলে মেয়ে রয়েছে এখন ক্লাসের মধ্যে। তোমাদের ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত? আমার হিসেব অনুযায়ী মোর দ্যান 600, 600-র ওপরে। সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি, ভাল লাগছে না ক্লাস করতে, সবই বুঝলাম, কিন্তু ক্লাসটা তো করতে হবে, কারণ এই ক্লাসটা না করলে মুশকিলটা হচ্ছে পরীক্ষায় উত্তর দিতে পারবে না। সিম্পল। কারণ অধিকাংশ যারা প্রাইভেট টিউটার তারা হয়তো খুবই ভালো, কিন্তু মুশকিলটা হচ্ছে তারা এই কোয়েশ্চেন ওয়াইজ বা পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে সেই ওয়াইজ পড়ায় না। সেইটা ওয়াইজ তোমাদেরকে পড়তে হবে, নাহলে তোমরা নাম্বার পেতে পারবে না। আগে কি ছিল? আগে একটা টেক্সট ছিল কম্পালসারি ইংলিশে, তাহলে যাক শেলি বা কিটসের কবিতা, সেই কবিতা থেকে প্রশ্ন চলে আসতো, অনেক সহজ ছিল, উত্তর লিখিয়ে দিত, পেরে যেতে। কিন্তু এখন তো সেটা হবে না, এখন তো প্র্যাকটিস করতে হবে, জিনিসগুলোকে জানতে হবে, বুঝতে হবে, না হলে পারবে না। বুঝতে পেরেছো? ফলে ক্লাসগুলো এখন বই দেওয়া হয় না? না, বই দেওয়া হয় না, এটাই হচ্ছে মুশকিল। কোনো বই নেই, একটা বই আছে যেটা বলেছিলাম তোমাদেরকে, কিন্তু সেই বইটা খুবই কঠিন বই, মানে সেটা বর্ধমান ইউনিভার্সিটি পাবলিশ করেছে, সেটা স্ট্যান্ডার্ডটা খুবই বেশি, যেটা কিনে রাখতে পারো, কিন্তু সেই বই থেকে যে প্রশ্ন পড়বে তার কোনো গ্যারেন্টি নেই। সেটা একটা থিওরিটিক্যাল বই, মানে অনেকটা লেখা, অনেক কিছু লেখার আছে, সেটা পুরোটা পড়তে পারলে খুবই ভালো, যদি তোমরা সেই জ্ঞান অর্জন করতে পারো, কিন্তু তোমরা সেটা করতে পারবে না, এটাই হচ্ছে মুশকিল। ঠিক আছে? ফলে আমার কথাগুলো ফলো করার, যে বইটা বলেছি বর্ধমান ইউনিভার্সিটির, যেটা এডিট করেছেন সুকৃতি ঘোষাল এবং সুমন নায়ক, ভালো বই, খুবই ভালো বই, স্ট্যান্ডার্ড বই, ওটা একটা অবশ্যই কিনতে হবে, ওটা কিনে রাখবে, কারণ ওখানে পেছনে এই প্রশ্নগুলোর একটা লিস্টও আছে, মানে বেসিক্যালি আমি যে লিস্টটা দিয়েছি সেই লিস্টটাই আছে ওখানে, কিন্তু সেই লিস্ট তোমরা সেই মানে তোমরা বইটা কিনে রাখবে। এছাড়া তোমাদের আগের বছর অবধি তো কোনো বইও ছিল না, কারণ সেই বইটা পাবলিশই হয়েছে এই গত বছর আর কি। তো সেই বইটা পড়তে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমার কথাগুলো একটু শুনতে হবে, শুনলেই হবে। একই রকম ভাবে যে শব্দগুলো একটু আগে বললাম, এই যে আউটা মানে আউট অফ, এই যে সর্টা SORTA, এটাকে মানে কি? সর্ট অফ। সর্ট অফ মানে ধরন, ধরন মানে কি? দিস ইজ এ সর্ট অফ, দিস ইজ এ সর্ট অফ পেন, এটা পেনের মতো, এটা কিন্তু পেন নয়, এটা কি? এটা হচ্ছে গ্রাফিক ট্যাবলেটে
লেখার জন্য। এই যে আমি তোমাকে ভার্চুয়ালি লিখে দিচ্ছি, এই যে গ্রাফিক ট্যাবলেট, এই ট্যাবলেটে লেখার জন্য এই পেনটা, এটা আসল পেন নয়। সো দিস ইজ এ সর্ট অফ মানে ধরন, সর্ট অফ মানে পেনের মতো, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি নন স্ট্যান্ডার্ড ইংলিশের বিভিন্ন ধরন। তোমরা এইগুলো একটু দেখবে, আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, আর এটা আমি তোমাকে পিডিএফ করেও দিয়ে দেবো। এটা হচ্ছে নন স্ট্যান্ডার্ড ইংলিশের এক্সাম্পল, মনে থাকবে। তাহলে নন স্ট্যান্ডার্ড ইংলিশের অনেকগুলো এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করলাম। এইখানে আর একটা প্রশ্ন আগের দিনেই বলে দিয়েছিলাম, এটা তোমরা একবার করে দেখো দেখি। আইডেন্টিফাই টু ওয়ার্ডস মোস্টলি ইউজ ইন নন স্ট্যান্ডার্ড অর কলোকিয়াল স্পিচ। দুটো নন স্ট্যান্ডার্ড ওয়ার্ড বলো এটা এইগুলোর মধ্যে, বলো। অ্যাডমিটেডলি কি স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড, বলো। স্ট্যান্ডার্ড। ঠিক কথা। অ্যাডমিটেডলি মানে স্বীকার করা। হি ইজ অ্যাডমিটেডলি দ্য বেস্ট স্টুডেন্ট ইন দিস ক্লাস। এই ক্লাসের মধ্যে সে সাধারণভাবে অ্যাডমিট করা যেতে পারে এরকম ভাবে, এই ক্লাসের মধ্যে সব থেকে বেস্ট স্টুডেন্ট হচ্ছে সে, অ্যাডমিটেডলি। তাহলে এটা হচ্ছে একটা অফিসিয়াল শব্দ, বুঝতে পেরেছ। সে একই রকম ভাবে ফেস্ট, ফেস্ট মানে কি বলো, ফেস্ট মানে কি? The college union conducted a feast in হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ, মানে কি? মানে কি একটা ফেস্ট অর্গানাইজ করলো কলেজ, ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল থেকে ফেস্ট, তাহলে ফেস্টটা কি? তাহলে ফেস্ট কি? নন স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড নয়, স্ট্যান্ডার্ড তো ফেস্টিভ্যাল। তো ফেস্টিভ্যাল ইজ স্ট্যান্ডার্ড। যখনই কোনো শব্দ ছোট হচ্ছে, শর্টেনিং হচ্ছে, ক্লিপিং হচ্ছে, তখনই সেটা নন স্ট্যান্ডার্ড হচ্ছে, মনে থাকবে। ব্যাস। পার্কস, পিআরকেস, পার্কস মানে হি হ্যাজ আ সর্ট অফ পার্কস। পার্কস কি থেকে এসছে? স্পার্ক থেকে এসছে। স্পার্ক মানে স্ফুলিঙ্গ, সেখান থেকে পার্কস। ইয়েস। সো পার্ক হচ্ছে নন স্ট্যান্ডার্ড। নন স্ট্যান্ডার্ড। ইয়েস। এলোকিউশন, এলোকিউশন মানে আবৃত্তি করা। এলোকিউশন কি স্ট্যান্ডার্ড না নন স্ট্যান্ডার্ড? স্যার নন স্ট্যান্ডার্ড। স্যার স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড, এলোকিউশন তো স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড স্যার, এলোকিউশন। এলোকিউশন হচ্ছে স্ট্যান্ডার্ড। তাহলে যদি বলা হয় আইডেন্টিফাই টু ওয়ার্ডস মোস্টলি ইউজড ইন দ্য নন স্ট্যান্ডার্ড কলোকিয়াল ফর্ম, তাহলে কোন দুটো শব্দ বাজবে তোমরা? ফেস্ট এন্ড পার্কস। অ্যাবসলিউটলি রাইট। পরীক্ষায় যে কোনো 10খানা আনসার করতে হয়, 10খানা অপশন দেয়, এক একটা এ বি সি ডি, এখানে ধরো রিপ্লেস ইটালিসাইজ ওয়ার্ডস উইথ ইট স্ট্যান্ডার্ড ফর্ম বলে ব্র্যাকেটে এনি টু, এই চারটের মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে। দুটো করলে 1 1 2 পেয়ে গেলে। আবার এখান থেকে এনি টু, যে কোনো দুটো করবে, ঠিক আছে। অপশন অনেকগুলো থাকবে, এখানে 5টা দেবে, রাইট এনি টু, যে কোনো দুটো করবে। এইভাবে টুকটুক করে এগোবে। মাথা ঠান্ডা রাখবে, ভয় পাবে না, কোয়েশ্চেন পেপার দেখে অজ্ঞান হয়ে যাবে না, তাহলেই দুমনাম উত্তর দিতে পারবে। এবার স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড থেকে অনেকগুলো কোয়েশ্চেন পড়ে। এবার স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ড থেকে শর্ট কোয়েশ্চেন আর একটা জিনিসে আসছি, একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে অফেন্সিভ আর নন অফেন্সিভ টার্ম। অফেন্সিভ মানে কি? OFFENSIV। হোয়াট ইজ দ্য মিনিং অফ অফেন্সিভ? বলো বলো, অফেন্সিভ মানে কি? অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ মানে কি? অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ মানে যেটাতে কোনো মানুষকে দুঃখ দেওয়া হয় বা কষ্ট দেওয়া হয়, হার্টফুল বিহেভিয়ার, মানে হার্টফুল, আঘাত করার জন্য। Something designed to hurt someone, causing someone to feel resentful, upset or annoyed. আমি যদি তোমাকে কোনো অ্যাগ্রেসিভলি কোনো খারাপ কথা বলি, তোমাকে নিয়ে, তোমার পরিবারকে নিয়ে, তোমার সম্পর্কে, তখন সেটা অফেন্সিভ ওয়ার্ড হয়। এবার অফেন্সিভ এবং নন অফেন্সিভ। নন অফেন্সিভ, নন অফেন্সিভ মানে যেটা অফেন্সিভ নয়, যেটা তোমাকে কোনোভাবে হার্ট করছে না, ইজ নোন অ্যাজ নন অফেন্সিভ। সো নন অফেন্সিভ হচ্ছে যে দ্যাট
হুইচ ইজ নট হার্টিং মি, যেটা আমাকে হার্ট করছে না। এবারে এই অফেন্সিভ এবং নন অফেন্সিভ এই দুটো কিসের কোন ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হয়? সাধারণত অফেন্সিভ ব্যবহার করা হয় হচ্ছে নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে। নন স্ট্যান্ডার্ড মানে যেটা অফিসিয়াল জায়গায় লেখা হচ্ছে না, আর স্ট্যান্ডার্ড জায়গায় সাধারণত অফেন্সিভ কথাটাকে সাধারণত নন স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে ব্যবহার করা হবে। আর আর তোমার কি বলে, আর নন অফেন্সিভটাকে স্ট্যান্ডার্ড ব্যবহার করা। আমি লিখে দিচ্ছি তাহলে আমাদের পরিষ্কার হবে। অফেন্সিভ, অফেন্সিভ মানে কি? দ্যাট হুইচ অ্যাটাক সামওয়ান অর হার্ট সামওয়ান। অফেন্সিভ কিসে ব্যবহার করা হবে বলো? নন স্ট্যান্ডার্ড। ন্যাচারালি আমরা যখন বন্ধুদের মধ্যে কথা বলি, তুই কি খারাপ ছেলে রে, বদমাইশ ছেলে, এত ভালো করে বলো না, আরো খারাপ করে কিছু খারাপ শব্দ ব্যবহার করো, সেটা পুরোটাই এই নন স্ট্যান্ডার্ডের মধ্যে যাচ্ছে। অফেন্সিভ যেটা অ্যাটাক হচ্ছে। তুই চুড়ি পরে আছিস নাকি মেয়েদের মতো, যে তুমি বললে যে মুহূর্তে, সেই মুহূর্তে তুমি একটা মহিলাকে ছোট করলে, কারণ চুড়ি পরা কোনো খারাপ কাজ নয়, কিন্তু তুমি এটা বললে একজন পুরুষের ম্যাসকিউলিনিটিতে আঘাত হানার জন্য। এটা হচ্ছে কি শব্দ? অফেন্সিভ ওয়ার্ড। একই রকম নন স্ট্যান্ডার্ড, রাইট। একই রকম ভাবে নন অফেন্সিভ শব্দটাকে যখন আমি ব্যবহার করব, মানে নন অ্যাটাকিং স্টান্স, যেটা অফিসিয়াল স্টান্স, যেটা তুমি কখনোই একজন আমাদের মতো টিচার বা অন্য কাউকে বলতে পারবে না, সবসময় নন অফেন্সিভ কথা ব্যবহার করবে অফিসিয়াল স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে এটা কি হচ্ছে বলো? কি হচ্ছে? স্ট্যান্ডার্ড, রাইট। সো অফেন্সিভ মানি হচ্ছে নন স্ট্যান্ডার্ড, আর নন অফেন্সিভ মানি হচ্ছে স্ট্যান্ডার্ড। ভেরি গুড। এইবার পরীক্ষায় কিরকম প্রশ্ন পড়বে? ধরা যাক পরীক্ষায় প্রশ্ন দিল, আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং দ্য পেজরেটিভ অর অফেন্সিভ সেন্স। পেজরেটিভ মানে দ্যাট হুইচ হ্যাজ নেগেটিভ কনোটেশনস, যার একটা খারাপ মানে রয়েছে। পেজরেটিভ মানে আমরা একটু দেখে নিই এক্সাক্ট মানে। পেজরেটিভ মানে হচ্ছে এক্সপ্রেসিং কন্টেম্পট। কন্টেম্পট মানে ঘৃণা বা ডিসঅ্যাপ্রুভাল। কাউকে খারাপ জিনিস দেখালে বা খারাপ জিনিস বললে তাকে পেজরেটিভ বলে। সো পেজরেটিভ আর অফেন্সিভ একই মানে দাঁড়াচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? আই লাইক দ্য উইটি বাট ডিসলাইক দ্য কানি। এবার তোমরা এখানে আমাকে বলো যে আইডেন্টিফাই দ্য ওয়ার্ড ক্যারিং দ্য পেজরেটিভ অর অফেন্সিভ সেন্স, কোনটাতে অফেন্সিভ বেশি লাগছে বলো। আই 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 লাইক দ্য উইটি। উইটি মানে কি? উইট মানে যে জ্ঞান রয়েছে বা যার মধ্যে বুদ্ধি রয়েছে, ইন্টেলিজেন্স রয়েছে, উইটি। সো আমি ইন্টেলিজেন্সকে পছন্দ করি, বাট ডিসলাইক দ্য কানিং। কানিং মানে যে ধূর্ত, যে চালাক। তাহলে শব্দ দুটো কোনটা বলো? মেন দুটো শব্দ কোনটা? So witty আর ক্যানিং। এই তো, ভেরি গুড, ব্রিলিয়ান্ট। এবার এর মধ্যে কোনটা হচ্ছে অফেন্সিভ? ক্যানিংটা। লাস্টেরটা। ক্যানিংটা। রাইট, ভেরি গুড, ভেরি গুড। আমি ইমপ্রেস, ভালো লাগলো শুনে, ভালো লাগলো, তোমরা বুঝতে পারছো। উইটি মানে হচ্ছে ইন্টেলিজেন্ট। কাউকে বুদ্ধিমান বলে কোনো খারাপ জিনিস নয়। আমি যদি বলি চালাক, ধূর্ত, তার মানেই তার মধ্যে একটা পেজরেটিভ বা অফেন্সিভ জিনিস চলে আসছে। সো আই লাইক দ্য উইটি বাট ডিসলাইক দ্য কানিং। আমি কানিংনেস পছন্দ করি না। বেশ, এবার বলো অ্যাভয়েড র্যাগিং, ওয়েলকাম দ্য ফ্রেশার। এর মধ্যে অফেন্সিভ শব্দ কোনটা? স্যার র্যাগিংটা অফেন্সিভ। স্যার র্যাগিংটা অফেন্সিভ। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি গুড। তারপরেরটা এইখানে কিন্তু ইটালিসাইজ থাকবে না, তোমাকে খুঁজে বের করে দিতে হবে যে স্যার টেররিস্টটা অফেন্সিভ ওয়ার্ডটা বলো। সাম টেররিস্টস প্রিটেন্ড টু বি অ্যাজ ফ্রিডম ফাইটার। স্যার টেররিস্টটা অফেন্সিভ। রাইট। টেররিস্ট মানে হচ্ছে যারা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী। কিছু কিছু আতঙ্কবাদী বা সন্ত্রাসবাদী নিজেদেরকে ফ্রিডম ফাইটার বা স্বাধীনতা যোদ্ধা বলে মনে করে। অনেক আলফা জঙ্গিরা মনে করে যে স্বাধীনতার জন্য সে লড়ছে, কিন্তু আসলে সে লড়ছে না। এক সেকেন্ড। হ্যাঁ, হ্যালো।
11:30টায় যেতে বলবো তো, 11:30টায় ওনাকে পৌঁছতে বলবো তো। হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি এখন, ঠিক আছে। আমি সরি, আমি দেখতে পাইনি, আমি ক্লাসে ছিলাম। হ্যাঁ 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 সরি, আমি এক্ষুনি বলে দিচ্ছি, এক সেকেন্ড। মামুনি, মহাদেবদাকে একবার বলে দাও তো, একবার 11:30টা বলে দাও, 11:30 ওখানে পৌঁছতে বেশ, পৌঁছে একটা ফোন করতে বেশ। সো একই রকম ভাবে সাম টেররিস্ট বলে দিলে। এরপরে দেখো, ব্ল্যাক ইজ আ বেটার ওয়ার্ড দেন নিগার, বলো এটা কি? ব্ল্যাক ইজ আ নিগারটা হবে, নিগারটা হচ্ছে এখানে নিগারটা রাইট, নিগারটা নিগ্রো থেকে এসছে। আমরা এখন বলি আফ্রো আমেরিকান বা ব্ল্যাক আমেরিকান, আমরা কিন্তু নিগ্রো ব্যবহার করি না। একই রকম ভাবে তোমরা অন্য যখন যদি শব্দ আসে, নেটিভ আমেরিকান ইজ বেটার ওয়ার্ড দেন রেড ইন্ডিয়ান, তাহলে কোনটা খারাপ হবে? রেড ইন্ডিয়ান। নেটিভ আমেরিকান ভালো শব্দ, রেড ইন্ডিয়ান। ইয়েস, এই জিনিসগুলো একটু করে মাথায় রাখতে হবে। তাহলে এখানটায় মোটামুটি বুঝে গেলে যে পিওরিটিভ এবং অফেন্সিভ সেন্সে কিভাবে টার্মটাকে বের করতে হবে। একই রকম ভাবে আবার যত বেশি এক্সাম্পল করবে, পরীক্ষার প্রশ্ন সলভ করবে, এটা 2017 সালের প্রশ্ন, আমি 17, 18, 19 তিনটে বছরই সলভ করে দেবো। যত বেশি সলভ করবে তত বেশি মানে বুঝতে পারবে। আচ্ছা, রিপ্লেস এনি টু অফ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ নন অফেন্সিভ টার্ম। এটা কি বলছে? যে কোনো দুটো ইটালিসাইজ ওয়ার্ড বা ফ্রেজকে নন অফেন্সিভ শব্দ দ্বারা রিপ্লেস করিতে হইবে, ঠিক আছে। নন অফেন্সিভ মানে স্যার ভালো কথা আগে, মানে হ্যাঁ, যেটা অফেন্সিভ নয়, দ্যাট হুইচ ইজ নট অফেন্সিভ, সেটা দিয়ে রিপ্লেস করতে হবে। এক সেকেন্ড। বেশ, এবার তোমরা আমাকে বলো যে নন অফেন্সিভ। এবার এখানে কিন্তু ইটালিসাইজ আবার করে দিয়েছে, মানে জায়গাটাকে বুঝিয়ে দিয়েছে, সেটাকে তোমাকে আবার নন অফেন্সিভ দিয়ে করতে হবে, ঠিক আছে। বেশ, এটা একটু কঠিন। নীল আর্নস এ লিভিং অ্যাজ আ হ্যাক ইন কলেজ স্ট্রিট। বলো হ্যাক মানে কি? কর্নার। হ্যাক মানে কর্নার না, ঠিক কর্নার নয়। বলো হ্যাক মানে কি? কোথায় গেল? হ্যাঁ, অ্যাজ আ হ্যাক। না, একটু কঠিন। হ্যাক মানে হচ্ছে জার্নালিস্ট, সাংবাদিক। So Neil earns as a living as a hack in College Street. একজন জার্নালিস্ট হিসেবে নিক কলেজ স্ট্রিটে তার সংসার চালায় বা তার লিভিং আর্ন করে। সো এরকম কয়েকটা এদিক ওদিক একটু বাউন্সার থাকবে, সমস্ত তো সহজ জিনিস হবে না, পিচের ওপরে কয়েকটা বাউন্সারও থাকবে। ধরা যাক ফর এক্সাম্পল, মুজিব ইজ ক্রেজি অ্যাবাউট দিস রিলেশন। ক্রেজি মানে কি? ক্রেজি মানে কেয়ারলেস, আর একটা ইজ ম্যাড। ক্রেজি মানে পাগল। ইউ আর এ ক্রেজি পারসন, ইউ আর এ ম্যাড পারসন। সো মুজিব ইজ ম্যাড অ্যাবাউট দিস রিলেশন, এই সম্পর্কের ব্যাপারে সে পাগল। একই রকম ভাবে নিনা অফেন শেডস ক্রোকোডাইল টিয়ার্স। ক্রোকোডাইল টিয়ার্স মানে কি? স্যার মিথ্যাভাবে মানে চোখের জল ফেলানো আর ফুলের কান্না। তাহলে এক্স্যাক্টলি যদি ক্রোকোডাইল শেডস ক্রোকোডাইল টিয়ার্স এটাকে যদি পাল্টাতে হয় তাহলে কি হবে? ফলস টিয়ার্স। ইয়েস, ফলস টিয়ার্স। টিয়ার্স
about which she is not actually sympathetic. Non-sympathetic tear, false tears বলতে পারো। For example, Bijoy is an old fox. Old fox কি হবে? Old fox clever man, যে ভয়ঙ্কর ভাবে খুবই মানে ক্লেভার এই ব্যাপারে। ওল্ড ফক্স মানে ভেরি কানিং পারসন, যে নিজে খুব ভীষণ ভাবে কানিং, ধূর্ত শ্রীগাল, পুরনো ধূর্ত শ্রীগাল। তাহলে বুঝতে পারছো যে এইরকম ভাবে অফেন্সিভ থেকে নন অফেন্সিভ এবং নন অফেন্সিভ থেকে অফেন্সিভে করতে হবে। একই রকম ভাবে আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস দ্যাট আর লেস অফেন্সিভ। এবার লেস অফেন্সিভ এক্সপ্রেশন, ঠিক আছে, যারা একটু 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 কম অফেন্সিভ এক্সপ্রেশন আর কি, সেগুলো এবার এখানে দিচ্ছি। এক সেকেন্ড, বলো 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 বলো। নন অফেন্সিভটা বুঝতে পারলাম না। নন অফেন্সিভটা বুঝতে পারলাম না। নন অফেন্সিভ ফ্রেজেস উইথ নন অফেন্সিভ টার্ম মানে যে টার্মগুলো তুমি অফিশিয়াল ভাবে ব্যবহার করতে পারবে। আমি দেখো অলরেডি দিয়ে দিয়েছি। নন অফেন্সিভ মানে কি? নন অফেন্সিভ মানে হচ্ছে যেটাতে তুমি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারবে, ঠিক আছে, স্ট্যান্ডার্ড জায়গায় ব্যবহার করতে পারবে। এগুলো কি? এগুলো তো প্রত্যেকটাই নন স্ট্যান্ডার্ড। হ্যাক কথাটা কি তোমরা প্রত্যেক দিনের জীবনে শোনো না তো? কি শোনো? জার্নালিস্ট কথাটা। তাই এগুলো প্রত্যেকটাই নন অফিশিয়াল ল্যাঙ্গুয়েজে দেওয়া হয়েছে, তোমাদেরকে অফিশিয়াল দিয়ে নন অফেন্সিভ দিয়ে সেটাকে রিপ্লেস করতে হবে ইটালিসাইজ ওয়ার্ডগুলো। ধরো দেখো, মুজিব ইজ ক্রেজি অ্যাবাউট দিস রিলেশন। ক্রেজি কি? ক্রেজি একটা অফেন্সিভ শব্দ, ক্রেজি একটা নন অফিশিয়াল শব্দ। সেটাকে কি দিয়ে রিপ্লেস করলে তুমি? ম্যাড। ম্যাড তোমরা প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করো। নিনা অফেন শেডস ক্রোকোডাইল টিয়ার্স। তোমরা কি ক্রোকোডাইল টিয়ার্সটাকে ইউজ করো না? কুমিরের কান্না ব্যবহার করো না? কি করো? ফলস টিয়ার্স, মিথ্যে। ওল্ড ফক্স ব্যবহার করো না, বলো যে বিজয় ইজ আ ক্লেভার পারসন। তাহলে যে ক্লেভার পারসন, ম্যাড, তারপরে তোমার জার্নালিস্ট, এগুলো প্রত্যেকটাই তোমরা প্রত্যেক দিনের জীবনে ব্যবহার করো, তাই সেগুলো স্ট্যান্ডার্ড শব্দ, তাই সেগুলো নন অফেন্সিভ শব্দ। এই নন অফেন্সিভ শব্দ দিয়ে অফেন্সিভ শব্দগুলোকে রিপ্লেস করা হচ্ছে। পরিষ্কার? বলো পরিষ্কার কি? ব্যাস ব্যাস, ভেরি গুড ভেরি গুড। এক সেকেন্ড দাও। ইয়াস, মহাদেশটা 11:30 পৌঁছে যাও। কোথায় আসবো? চলেই যেতে বল। 11:17 বললো চলে যায়। বলবো সে বসে থাকবে, তখন যেতে হবে। আমি গিয়ে চুপ করে বসে থাকতে পারি। আমি বলবো বেশ। সো বেশ বেশ, হ্যাঁ, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিরে আসছি। সেটা হচ্ছে এই জায়গাটাতে নিয়ে আজকে বলবো। সেটা হচ্ছে যে আইডেন্টিফাই ফ্রম দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস দ্যাট আর লেস অফেন্সিভ। এই দুটোর মধ্যে যেটা কম অফেন্সিভ, লেস অফেন্সিভ মানে যেটা কম অফেন্সিভ, সেটাকে তোমাদেরকে চুজ করতে হবে। দ্য এক্সপ্রেশন দ্যাট ইজ লেস অফেন্সিভ। বলো, রেটার্ডেড চাইল্ড একটা হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিডস। এই দুটো পেয়ারের মধ্যে যেটা লেস অফেন্সিভ, রিটার্ডেড চাইল্ডটা বেশি অফেন্সিভ। ইয়েস, রিটার্ডেড মানে হচ্ছে পাগল, বা তার মধ্যে ধরনের ম্যান এলিমেন্ট রয়েছে। আর চাইল্ড উইথ স্পেশাল নিডস মানে হচ্ছে তার কিছু নির্দিষ্ট প্রয়োজনীয়তা রয়েছে। একই রকম ভাবে আমরা যেরকম কথাটা ইউজ করি, এই যে একই রকম ভাবে ডিফারেন্টলি এবলড আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, এই দুটোর মধ্যে কোনটা বেশি অফেন্সিভ?
কোনটা বেশি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হ্যান্ডিক্যাপ শব্দটা বেশি অফেন্সিভ, লেস অফেন্সিভ হচ্ছে ডিফারেন্টলি এবল, তাই তো? ডিফারেন্টলি এবলটাকে তোমাকে চুজ করতে হবে। যখন পরীক্ষায় উত্তর লিখবে লিখবে জি দিয়ে 1 দেবে, দিয়ে এখানে চাইল্ড উইথ স্পেশাল নিডস, আবার জি দিয়ে 2 দেবে। কি বলেন জি দিয়ে 1 বলতে? জি মানে কোশ্চেনের নাম্বার, বুঝছো? জি দিয়ে 1 দেবে, দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। কি উত্তর দিয়েছে? দ্য পেয়ার্স দ্য এক্সপ্রেশনস দ্যাট আর লেস অফেন্সিভ, যেটা কম অফেন্সিভ এই পেয়ারের মধ্যে। তাহলে তোমাকে এই চাইল্ড উইথ স্পেশাল নিডস দিতে হবে G1 দিয়ে, তারপরে G2 দিয়ে কি দিতে হবে? ডিফারেন্টলি এবল দিতে হবে। তারপরেরটা বলো, স্কিনি আর থিন দুটোর মধ্যে কোনটা লেস অফেন্সিভ? থিন লেস অফেন্সিভ, স্কিনি বেশি অফেন্সিভ, তো থিন দিতে হবে। এবার বলো, বস আর লিডার দুটোর মধ্যে কোনটা বেশ কম অফেন্সিভ? লেস অফেন্সিভ। ভেরি গুড। এইভাবে লিখতে হবে, যেটা বেশি অফেন্সিভ, যেটা কম অফেন্সিভ। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? বিষয়টা পরিষ্কার হয়েছে তো তোমাদের? এইরকম কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। এর পরের দিন আমি যেটা করব সেটা হচ্ছে এই এক্সাম্পল গুলো পরপর আবার কন্টিনিউ করবো, আরো বেশি এক্সাম্পল করব। আবার তার পরের ক্লাসে আমি যেটা করব সেটা হচ্ছে যে কিছু মানে আবার 5 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন যেগুলো আসতে পারে, এইগুলো তো হয়ে গেছে। ধরা যাক স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজকে কাকে সোশ্যাল ডায়ালেক্ট কেন বলে, কেন কাকে ইডিওলেক্ট বলে, কাকে রিজিওনালেক্ট বলে, এইরকম কয়েকটা কঠিন কঠিন ডায়ালেক্ট কাকে বলে, এরকম কয়েকটা শব্দ তোমাদেরকে শেখাবো। এর পরের ক্লাসে এই অফেন্সিভ নন অফেন্সিভটা পড়াবো এবং ফর্মাল আর ইনফর্মালের কয়েকটা এক্সাম্পল দিয়ে তার ডিফারেন্স শেখাবো। এই মোটামুটি শেখাবো। দেখো এখানে অনেকগুলো ইনস্ট্যান্স কি নিজেরও ভালো করে পড়বে। দেখো ইনফর্মাল কি? the improvements can be introduced due to funding restrictions, আর ফর্মাল হয়েছে improvements cannot be, যে কান থেকে cannot। I don't believe that the results are accurate, the results are not believed to be accurate, ডোন্টটাকে পুরো বাদ দিয়ে দিল। বুঝতে পেরেছো? the research project won't continue next year, the research project will not continue next year, formal। so formal informal যা স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ডও তাই, অফেন্সিভ নন অফেন্সিভও তাই। এই বিষয়টাকে একটু বুঝলে এই এক্সাম্পল গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পড়লেই তোমরা নিজেরাও আস্তে আস্তে বুঝতে পারবে। তাহলে তোমার এই দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল করে দেখিয়ে দিয়েছি। কোয়েশ্চেনস ক্যারিং 2 মার্কস কিরকম করতে পারে। আই এন্ট গট নাথিং, আই হ্যাভ নট গট এনিথিং, আই গোনা টেল ইউ আ স্টোরি, যেগুলো অলরেডি বলেছি। আই এম গোয়িং টু টেল ইউ আ স্টোরি, আই ওয়ান্না স্লিপ নাও, আই ওয়ান্ট টু স্লিপ নাও, আই ডু নো হোয়ার শি হ্যাজ কেপ্ট মাই বুক, আই ডু নট নো, ডু নো থেকে ডু নট, হি ইজ ড্যাম গুড, এই যে ড্যামটা নতুন শব্দ, হি ইজ ভেরি গুড, ড্যাম ইট আমি বলি না, ড্যাম ইট আবার অনেক শব্দ ব্যবহার করা হয়। ড্যাম ইট মানে লিভ ইট, ছেড়ে দাও। and he is damn good বলতে he is very good। I am awfully thirsty, I am very thirsty। এই যে awfully শব্দটাকে very দিয়ে করলাম, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি দিয়েছি? rewrite the following sentences in standard English। নন স্ট্যান্ডার্ডে আছে, স্ট্যান্ডার্ডে করছি। get out of the room, get out of my room, the sky was kind of cloudy বলেছি, the sky was kind of cloudy। এই hack অলরেডি দেখিয়ে দিয়েছি, he has earned a reputation as a hack মানে জার্নালিস্ট। কনসাল্ট কোয়াক ফর ইওর কাফ, কোয়াক মানে কোয়াক কিসে বলি, কাকে বলি? কোয়াক ডাক্তারকে। আমরা কোয়াক ডাক্তারকে বলি, কিন্তু আসলে কোয়াক শব্দটা ডাক্তার থেকে এসেছে। সো কোয়াক মানে হচ্ছে ডক্টর। কনসাল্ট দ্য ডক্টর ফর ইওর কাফ। ডোন্ট হেট দ্য নিগার্স, ডোন্ট হেট দ্য ব্ল্যাক ম্যান, হি ইজ অ্যান ওল্ড ফক্স, শ্রিউড ম্যান। দেখো এই মেটেরিয়ালটা আমি তৈরি করেছি পরীক্ষার অনেক আগে, সেইখান থেকে কিন্তু পরীক্ষাতে সবকটা পড়েছিল। এটা 17 সালে তৈরি করা। সো একই রকম ভাবে এই যে ফর্মাল যে ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ড, এগুলো পড়তে হবে তোমাদেরকে। ডিউড, ডিউড মানে কি? হি ইজ এ গুড ডিউড, এই ডিউড, হে ম্যান, ইয়েস ম্যান, ম্যান, এই যে প্রথমে দেয়া আছে উত্তর। প্যাল, প্যাল মানে কি? বন্ধু, ফ্রেন্ড। কমরেড মানেও বন্ধু। হাবি, হাবি কি? হাজবেন্ড বলেছি। লিভ মানে লিবারেশন, স্বাধীনতা। গিভ মি লিভ, লিবারেশন দাও। কিড, কিড মানে হচ্ছে বাচ্চা ছেলে, এখানে এটা কিড হবে না, কিড মানে এটা হবে যে ইনফ্যান্ট বয়। সো একই রকম মানে হি হ্যাজ বিন ফায়ার্ড, ফায়ার্ড মানে তাকে কি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে? তা নয়। ফায়ার্ড মানে হি হ্যাজ বিন ডিসপোজড অফ দ্য জব, হি হ্যাজ বিন ডিসমিসড ফ্রম দ্য জব। স্যাকড,
স্যাকের বদলে আবার ফায়ারও ব্যবহার করা যেত। হি হ্যাজ বিন ফায়ার্ড মানে হি হ্যাজ বিন ডিসমিসড, এক্সপেলড ফ্রম দ্য জব। তো এইভাবে তোমরা একটু এক্সাম্পল গুলো দেখো, এক্সাম্পল গুলো দিয়েই স্ট্যান্ডার্ড নন স্ট্যান্ডার্ডের ব্যাপারটা শেষ হবে। এর পরের দিনের ক্লাসে আমি এক্সাম্পল গুলো দেবো, আরো এক্সাম্পল নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, এবং এই কাকে ডায়ালেক্ট বলে কাকে ইডিওলেক্ট বলে সেইগুলো আলোচনা করে দেবো, দিয়ে সেকশন 2টা শেষ করে দেবো। তাহলে সেকশন 3, 4 আর 5 মাত্র বাকি থাকবে তোমাদের সিলেবাসে। এই করে আমরা টুকটুক করে সিলেবাসটা শেষ করে ফেলবো, অসুবিধে হবে না। তোমরা এটা পড়তে থাকো, হাতের কাছে 32 পাতার কোর্স মেটেরিয়ালের প্রিন্ট আউট রাখো দয়া করিয়া, আগের বছরের প্রশ্নপত্রের প্রিন্ট আউট রাখো, ইউজি অ্যাপ্রুভ যে কোয়েশ্চেনের লিস্ট দিয়েছি আন্ডার গ্রাজুয়েট বোর্ড অফ স্টাডিজ দ্বারা অ্যাপ্রুভ, সেইটার লিস্ট রাখো, ব্যাস। আর কিছু চিন্তা নেই, নিজেরা মোটামুটি পড়ো, তাহলেই হবে। বলো বলো কোনো প্রশ্ন? না স্যার, বেশ বেশ বেশ, আমি মোটামুটি তোমাদেরকে হাতে ধরিয়ে পড়িয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা নেই। তোমরা খালি আমার সঙ্গে মোটামুটি পড়ে যাবে, যেটা পড়াচ্ছি সেটা পড়বে, আর বাড়িতে মেটেরিয়ালটা উল্টে পাল্টে দেখবে, পরীক্ষার খাতায় কোনো প্রবলেম হবে গ্যারেন্টি, ঠিক আছে? যদি না পড়ো তখনই সমস্যাটা হবে। ফলে আমি হাতে ধরিয়ে পড়াবো, তোমরা আমার সঙ্গে হাতে ধরে অল্প 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 করে সুন্দর করে পড়বে, এবং যতটুকু বলবো ততটুকু পড়বে, ব্যাস। তাহলেই মোটামুটি সবই পরীক্ষার খাতা দেখে আর মনে হবে না যে সেটা এলিয়েন, মানে বাইরের পৃথিবীর কোনো কোয়েশ্চেন। মুশকিলটা কোথায়? মুশকিলটা হচ্ছে যে এখন আমি দেখতে পাচ্ছি মাত্র 20 জন রয়েছে এই ভিডিও লেকচারে। মুশকিলটা হচ্ছে পরীক্ষা দেবে হচ্ছে প্রায় 650 জন, আর তার মধ্যে থেকে 20% 20 মানে 10%ও নয়, 5% স্টুডেন্ট ইজ প্রেজেন্ট। এই জন্যই পরীক্ষায় এত লোকজন মানে শূন্য পায়। তার কারণ তারা তো ক্লাসটা করেনি, তারা তো জানেই না যে কেমন করে অ্যাপ্রোচটা করবে, তারা চলে গেছে ডাইরেক্টলি পরীক্ষার খাতায়। আর এটা যদি তুমি ডেলি না পড়ো, যদি ডেলি না দেখো, তাহলে কিন্তু ভুলে যাবে। কারণ পরীক্ষার খাতায় প্রশ্ন মুখস্থ করে উত্তর দেওয়া কিন্তু অনেক সহজ, কারণ আমি তো মুখস্থ করে যাচ্ছি, যেটা হিন্দিতে বলে রাট্টা মারনা, আমি তো মেমোরাইজ করে গিয়ে উগড়ে দিচ্ছি। কিন্তু এখানে শুধু মেমোরাইজ নয়, এখানে এক্সাম্পল দিয়ে 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 পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। যত বেশি এক্সাম্পল দিয়ে প্র্যাকটিস করবে, ওই 20-তে 17-18 পাবে, ওখানেই তুমি অর্ধেক এগিয়ে যাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে কি কি প্রশ্ন পড়তে পারে সেগুলোর দিকে তুমি তাকিয়ে যাচ্ছ। এই করে করে এগোতে থাকলে অনেক সহজ হবে। সি ইউ অন মানডে, সোমবার দিনকে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই 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 বাই। হ্যাঁ স্যার।